গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎই কলটা কেটে গেছিল, তাই আমি সাথে সাথে তখনই কলটা ব্যাক করি, কিন্তু হ্যালো হ্যালো বলার পরেও কোনো উত্তর আসতেছে না। একটু পরে দেখি গার্লফ্রেন্ডের আম্মু বলতেছে, কে তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তার ভারী কণ্ঠ শুনে বুঝে ফেলছিলাম এটা গার্লফ্রেন্ডের আম্মু। তখন কলও কাটতে পারতেছি না, এখন যদি আমি কল কেটে দিই সে তো আমার ভয়েস শুনে ফেলছে, নির্ঘাত গার্লফ্রেন্ডের সন্দেহ করবে, তার উপর চাপ সৃষ্টি করবে। তাই বুদ্ধি করে বলছিলাম আমি সুরাইয়ের ফ্রেন্ড হই, আন্টি আমরা অনেক ভালো ফ্রেন্ড। আন্টি বলতেছে, কই সুরাইয়া তো কখনো আমাকে বলেনি তার একটা ছেলে ফ্রেন্ড আছে, তোমার কথা তো সে কখনো শেয়ার করেনি। আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? বাসার কথা বলার সাথে সাথে আন্টি বলতেছে, আচ্ছা তোমার বাবা কি করে? আমি বললাম, আন্টি আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা দিনমজুরির কাজ করে। আন্টি বলতেছে, এমন ভাবে বলতেছো কেন? আমিও দিনমজুরের সন্তান ছিলাম, বাট সুরাইয়ের আব্বা যখন প্রবাসে গেছে তখন আমাদের দিন একটু ফিরছে, এখন আমরা একটু ভালো অবস্থানে আছি, বাট আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম। আন্টির কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল। আন্টি বললো, কখনো এটা নিয়ে মন খারাপ করবা না। আমার মনের মধ্যে যে ধারণাটা ছিল যে গরিব ঘরের সন্তান হওয়ার কারণে হয়তো ভালোবাসা মানুষটাকে পাবো না, সেই ধারণাটা আমার তখনই শেষ হয়ে গেছিল। সত্যি বলতে আন্টি অনেক সুন্দরভাবে আমাকে বোঝাইছিল, শোনো গরিব ঘরের সন্তান হওয়ার কারণে কখনো মন খারাপ করবা না, আল্লাহ যার যে অবস্থানে পাঠিয়েছে সে সেখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে, নিজের মতো করে ভালো থাকবা। সেদিন কথা বলার পর আন্টির সাথে অনেকবার কথা হয়েছে, আমার বিষয়ে আমার পরিবার বিষয়ে অনেক কিছু আন্টির সাথে শেয়ার করছি, আন্টিও তার অনেক কিছু আমার সাথে শেয়ার করছে। সত্যি বলতে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। সুরাইয়া যখনই আমাকে কল দিত আন্টি সুরাইয়ের কাছ থেকে কল নিয়ে আমার সাথে কথা বলতো, এভাবে দিনটা ভালোই চলতেছিল। হঠাৎই একদিন সুরাইয়া কল দিয়ে বলতেছে, ইমন আমার আব্বু বাসায় আসতেছে, আমার বিয়ের কথা চলতেছে, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সত্যি বলতে তখন আমি কি করবো ভেবে উঠতে পারতেছিলাম না। আমি সুরাইয়ে বললাম, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে? আম্মু বলতেছে, ছেলে আব্বু দেখা রইছে, আব্বু বাসায় এসে ছেলেদের বাসায় যাবে, তারাও আমাদের বাসায় আসবে, আমাদের বিয়ে ঠিক করা রইছে। সত্যি বলতে সবকিছুই ঠিকঠাক রইছে, তুমি কিছু একটা করো। মনে মনে ভাবলাম, গার্লফ্রেন্ডের আম্মুর সাথে তো আমার ভালো সম্পর্ক, সে তো আমার বিষয়ে সবকিছু জানে, সে তো আমাকে কত সুন্দর করে বোঝালো, তাকে বললে হয়তো সে বুঝবে, সে হয়তো তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। সত্যি বলতে গার্লফ্রেন্ডের তখনই ফোন দিয়েছিলাম, দিয়ে আন্টিরে চালান দিয়ে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে ভালোবাসি। সত্যি বলতে আমরা ফ্রেন্ড না, আমরা একজন একজনকে ভালোবাসি। সেদিন আপনি ধরে ফেলছিলেন তাই আপনার সাথে মিথ্যা কথা বলছিলাম। আন্টি বিশ্বাস করেন আমি তাকে অনেক ভালোবাসি, আপনার মেয়েকে আমাকে বিক্রি দিবেন? আন্টি বললো, কি বলতেছে এগুলা? ওর বাবা ওকে একটা ভালো পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে, তাই তোমার কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। আর সত্যি বলতে যে আন্টি সবার আগে বলছিল গরিব পরিবারের সন্তানের কারণে কোনো মনে কষ্ট নিবা না, সেই আন্টি সবার আগে বললো তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমার বাবার কিছু নাই, তুমিও কিছু করো না, তোমার সাথে মেয়ে বিয়ে দেবো এই কথা ভুলেই যাবা। আমি বললাম, আন্টি আমাকে ভিক্ষা দেন না, আমি না তাকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আন্টি বললো, শোনো টাকা পয়সা কখনো আবেগ দেখে না, আর তোমার কি এমন আছে আমার মেয়েকে বিয়ে করার মতো? বিটায় পেশাল পাইরো না। সত্যি একটা কথা কি জানেন, দুনিয়ার সবাই শুধু জ্ঞান দিতে পারে, বাস্তবে কেউ পাশে থাকতে জানে না। বলার সময় কত সুন্দরভাবে বোঝায়, বাট বাস্তবে সবাই এক, টাকা পয়সার কাছে সবকিছু হার মেনে যায়। আমি আমার ভালোবাসা মানুষটাকে হারাই ফেলছিলাম। সত্যি বলতে সবাই টাকার পাগল, আন্টিও সেই পরিচয়টা দিল। একটা বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেলেছি, কল চলে গেল। দেখলাম যে একটা মেয়ের ভয়েস, সেই মেয়েটা বলল, হ্যালো কে আপনি? তখন আমি একটু থমকে গেলাম, কি ব্যাপার? আমি ফোন দিলাম আমার বন্ধুকে, ধরলো একটা মেয়ে, তার তো কোনো বোনও নেই, আর তার তো মা অনেক আগেই মারা গেছে, তাহলে ফোনটা ধরলো কে? তারপর আমি কথা না বলে ফোনটা কেটে দিলাম। এরপরে সেই নাম্বার থেকে SMS আসলো, আচ্ছা কে আপনি? কল দিলেন আবার কথা বলেন না, পাগল নাকি আপনি? তখন আমি একটু মজা নেওয়ার জন্য, শুধু মজা করার জন্য তাকে বলছিলাম যে, কিরা আমাকে এখনো চিনতে পারিস নি? ছি, এই তোর বন্ধুত্ব? এই মেসেজটা আমি তাকে দিলাম। সে বলল, আচ্ছা তুই কি লাবণী? আমি বললাম, এখনো চিনতে পারলি না? তখন সে বলল, না এখনো চিনতে পারিনি তোকে। আমি বললাম যে ঠিক আছে, খাইছিস, খাওয়া দাওয়া করছিস? এরকম করে কথাবার্তা বলতে বলতে মানে সেই মেয়েটা পরিচয় পায় আমার যে আমিও একটা মেয়ে, SMS এ কথা বলে। তো তারপরে, আচ্ছা তুই কি রোজা নাই? আমি বললাম যে না আমি রোজা নেই। তখন সে বলল, এখন আমি তোকে চিনেছি, তুই হলি আমার সেই মোটি বান্ধবী যে এক মুহূর্ত খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিস না, তুই শুধু খাওয়া খাওয়া করিস। হ্যাঁ আমি জানি তুই আয়েশা। তখন আমি ওটা সুযোগ পেলাম, ভালোই তো, হ্যাঁ আমি আয়েশা, এই তো চিনতে পেরেছিস। তারপরে সে বলল, মাগরিবের পরে আমি তোকে কল দিব, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে।
তখন আমি ভাবতে শুরু করলাম, মেয়েটা যদি আমাকে কল দেয় আর আমার ভয়েস যদি শোনে ছেলে মানুষের, তখন কি নাতে কি ভাববে, তাই না? সো তারপরে আমি বললাম যে আসলে আমি আপনার কোনো বান্ধবী না, আমি একটা ছেলে। তখন সে ইমপ্রেস হয়ে গেল যে কি আজব, আপনি একজন ছেলে আর আমি আপনাকে চিনতেই পারলাম না। তারপরে বললো যে হোক ঠিক আছে, ছেলে হয়েছেন তো কি হয়েছে, আপনাকে কল দিব, ভালো করে কথা বলবো। আমি বললাম যে ঠিক আছে। তো মাগরিবের পরে সেই মেয়েটা আমাকে কল দিল, আমি রিসিভ করলাম, বললাম যে হ্যালো, আই এম সরি, প্রথমে সরি বলতেছি কারণ এইভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। তখন সেই মেয়েটা বললো যে আপনার নাম কি? তখন আমি বললাম আমার নাম শরীফ। তখন আমি বললাম যে আপনার নাম কি? তখন সেই মেয়েটা বললো আমার নাম জবা। তারপরে আমাদের অনেক কথা হয়। তারপরে হঠাৎ করে আমি একদিন জানতে চাইলাম আপনার বাসা কোথায়? তখন সে বলল কুড়িগ্রামে। আমি এটা শুনে অনেকটা থমকে গেলাম, কুড়িগ্রামে? সেখানে তো আমারও বাসা। তারপরে আমি বললাম যে কুড়িগ্রামে কোথায়? তারপরে সে বলল উলিপুরে। আমি বললাম যে আজব তো, উলিপুরে কোন জায়গায়? আমার বাসা তো সেম। তারপরে সে একটা এলাকার নাম বলল, আর সেই এলাকার পাশের এলাকাতেই আমার বাসা। সত্যি তখন কেন জানি ভাবতে রূপকথার গল্পগুলোর মতো লাগতেছে যে হঠাৎ করে একটা অচেনা নাম্বারে কল দিলাম, ধরলো একটা মেয়ে, আর সে নাকি আমার পাশের এলাকাতেই বাসা। তো একদিন মেয়েটা বলল চলেন আমরা একদিন মিট করি। তখন আমি বললাম যে কোথায় মিট করবা? তারপরে বললো যে আমি তো আপনার সঙ্গে ঘুরতে যেতে পারবো না, আপনি আমার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আমি বললাম যে আমি তো আপনাকে কখনো দেখিনি, কিভাবে চিনবো? তখন সে বলল আমি নীল কালার ড্রেস পরে যাব। আর সেও বলল আপনি কি পরে আসবেন? আমি বললাম যে আমি পাঞ্জাবি পরে যাব। আসলে সেদিন বিকাল 3টার সময় দেখা করার কথা ছিল, কিন্তু আসলে আমি সেদিন যাইনি, কারণ সেদিন আমিও একটু ভয় পেয়েছিলাম। হঠাৎ করে একটা অচেনা মেয়ে ডাকতেছে, যদি এখন আমাকে কিডন্যাপ করে। আসলে আমি একটু সহজ সরল তো, তাই এরকম ভয় পেয়েছিলাম। তো সেদিন মেয়েটা নাকি আমার জন্য ওয়েট করেছিল। তারপরে মেসেজ দেই, দেখি মেসেজে রিপ্লাই নেই। বললাম যে কি হলো? তখন সে বললো আপনি কেন আসলেন না, সেই জন্য রাগ করেছি। আমি বললাম যে ও আসলে আমার একটা কাজ ছিল তো, তাই আমি যেতে পারিনি। তারপরে মেয়েটা বললো তাহলে আরেকদিন মিট করবো। আমি বললাম যে ঠিক আছে, দেখা যাবে। তারপরে একদিন কি হলো, আমি ওদের এলাকাতেই গেলাম একটা কাজের জন্য। তো তখন আমি ওকে মেসেজ দিয়ে বললাম আমি তো আপনার এলাকাতে আসছি একটা কাজের জন্য, এখন কি মিট করবেন? তখন মেয়েটা বললো আমার প্রাইভেট এই মাত্র ছুটি দিল, আপনি ওই মুদিখানার যে বড় মুদিখানার দোকানটা আছে সেই মুদিখানার দোকানের সামনে দাঁড়ায় থাকবেন, আর আমিও যাব। তখন আমি বললাম আপনি কি কালার ড্রেস পরবেন? তখন রিলেশন তো সবাই করতে পারে, কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা হচ্ছে বড় ব্যাপার। দুইটা মানুষের অনেক ভুল ত্রুটি হবে, নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলেই সুন্দর। একজন ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে যাবে সারাক্ষণ, অন্যজন ইগনোর করবে, এমনটা হইলে তো হবে না। আজকে স্টোরিটা শুনলে বুঝতে পারবেন একটা ছেলে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কি না করতে পারে। ভাইটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের, অতি সাধারণ একটা ছেলে আমি। আমার আব্বু 20 বছর ইতালিতে ছিল, টাকা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বললাম। বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না, এগুলো আমার বাবার টাকা, আমার না। একটা সময় আব্বুরা অনেক কষ্ট করেছে, কত রাত না খেয়েও ছিল, তবে আমি কষ্ট কি জিনিস তা চোখেও দেখি নাই। ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেইন টাউনে 5 তলা বাড়ি করে ফেলে। আমরা নিচের তলায় থাকতাম আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম। প্রিয় মানুষটার কথায় আসি, ওর সাথে পরিচয় আমাদের গ্রামের বাড়িতে। গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে যেতাম, না হয় বাকি সময় শহরেই থাকতাম। একটা মেলাতে ওর সাথে দেখা, পুরো পরিবারই ওই মেলাতে আসে। ওর চোখগুলো অনেক মায়াবী। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় থাকে কি করে এইসব। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, ওইখানে একটা কলেজে স্টাডি করতো। আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম, গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য। ওইখানে একটা ফ্রেন্ড ছিল, ওর বাইক ছিল, আমারও বাইক ছিল, দুজনে শুধু ঘুরঘুর করতাম। প্রিয় মানুষটার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম। আমাকে অনেক ইগনোর করতো সে। শহরে কি মেয়ের অভাব আছে নাকি? তাও কেন জানি ওকে ভালো লাগতো, এটাই হয়তো ভালোবাসা। আর কত সহ্য করব? একদিন ওকে দাঁড় করিয়ে বলি যে তুমি কি জানো 48 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। ও বলে যে ভালোবাসি তো সবাই বলতে পারে, কয়দিন আমাকে আগলে রাখবা শুনি। আমি বলি যে সারাটা জীবন পর ওর নাম্বার নিই এবং আমরা রিলেশনে আসি। প্রিয় মানুষটার ফ্যামিলি মধ্যবিত্ত ছিল, এতে আমার কোনো সমস্যা নেই, তবে আমি জানতাম আমার পরিবার মানবে না। ও অনেক কেয়ার করতো আমার। একটা মেয়ে হিসেবে যতটুকু ভালোবাসার দরকার তার চেয়ে বেশি ভালোবাসতো আমায় সে। যে কাজগুলো পছন্দ করতো না ওইগুলো আমি বেশি করে করতাম, ওকে রাগিয়ে তুলতাম, আবার ওই রাগটা আমিই ভাঙাতাম। যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিত ওইগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য সে। আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকে করে নিয়ে যেতাম, আর ঘোরাঘুরি শেষ হলে আমায় বলতো যে যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও। জোর করে পকেটে ঢুকিয়ে দিত আর বলতো যে বিয়ের পরে যেন সব কটা দিয়ে দিই হিসাব করে। আমরা 2 ভাই ছিলাম, বড় ভাইকে আব্বু দেশের বাইরে সেটেল করে দেয় আর আমাকে দেশের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখতো। 2019 সালের
মার্চ মাসের 25 তারিখ আমার লাইফের সবচাইতে খারাপ একটা দিন। প্রিয় মানুষটার কল আসে, আমাকে ফুপিয়ে ফুপিয়ে বলে যে জান আমাকে হঠাৎ করে দেখতে আসছে, ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে, কিছু একটা করো প্লিজ। আমি বললাম কেন, তুমি আমার কথা ফ্যামিলিতে বলতে পারবা না? ও বলে যে ওর ফ্যামিলির মানুষ এসব রিলেশন পছন্দ করে না, আর যদি জানতে পারে তাহলে খুব তাড়াতাড়ি অন্য কারোর কাছে ওর বিয়ে দিয়ে দিবে। আমি তখন বলি যে আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করতেছি। আমি আমার আব্বু আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করি। আম্মু রাজি ছিল, বাট আব্বু বলে যে উনি রাজি নেই সম্পর্কে, আর আমি যদি আমার প্রিয় মানুষটাকে চয়েস করি তাহলে ফ্যামিলি ছাড়তে হবে এন্ড ওনাকে ওনার সবকিছু বুঝিয়ে দিয়ে ফ্যামিলি থেকে লিভ নিতে হবে। পরে আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই যে কেমনে কি করব। আমি কোনো কাজও জানতাম না যে কিছু একটা করে খাবো। লাইফে যেমন একটা পরিস্থিতির শিকার হতে হবে কখনো ভাবি নেই। যার কাছে ভালো পরামর্শের জন্য গিয়েছি ওই বলেছে ফ্যামিলি ছাড়াটা ঠিক হবে না। আমি পরে আমার সিদ্ধান্তে ওকে নিয়ে পালিয়ে যাই, অনেক দূরে চলে যাই। একটা দুঃসম্পর্কের মামাতো ভাই আমাদের থাকার ব্যবস্থা করে। যাই হোক, ওইখানে মানুষের জীবন অনেক সংগ্রামী, উত্তরবঙ্গ বলে কথা। শুরুর দিকে আমি রাজমিস্ত্রি কাজে যোগ দিই, প্রায় 7 মাস ওই কাজটা করি। হয়তো কারো বিশ্বাস হবে না, না হওয়ারই কথা, কারণ আমার বাবা ছিল রাজা এবং ওনার ছেলে বুঝে ওইসব কাজ করবে, কিছুই করার ছিল না, পরিস্থিতির শিকার। আমি যখন ওই কাজটা করে বাসায় ফিরতাম, প্রিয় মানুষটা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতো। ওর এইসব সহ্য হতো না। আমি ওকে বলতাম পাগলি, কাজ করে খাই, চুরি না, আর কাজ না করলে চলবো কেমনে? ওই বলতো ওই কাজটা না করতে। পরের কিছুদিন পর আমি শহরে উঠি এবং প্রাণ কোম্পানিতে এসআরএস জব পাই। 15,000 টাকা স্যালারি ছিল, সুন্দরভাবে আমাদের দিনগুলো যাচ্ছিল। আমি পালিয়ে যাওয়ার প্রায় 1 বছর পর আমার পরিবার থেকে কল আসে এবং আমাকে বলে যে পরিবারে ফিরে যেতে, বাট আমি যাইনি। ওরা আমাকে ছাড়া যদি 1 বছর থাকতে পারে তাহলে বাকি জীবনটাও থাকতে পারবে। আজ প্রায় 3 বছর আমরা হাসি খুশি সংসার করতেছি, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। ওর পরিবার আমার পরিবার সবাই রাজি, কিন্তু এখন আমরা রাজি না। অনেক খারাপ সময় গেছে আমাদের। ওই সময়ের কথাগুলো মনে পড়লে এখনো চোখে পানি টলটল করে। কই কাউকে তো পাই নাই তখন। আমার প্রিয় মানুষটা স্যাক্রিফাইস আর নাই বললাম। ওর মতো প্রতিটা ছেলের কপালে একটা ভালো মেয়ে জুটুক। ব্যাটার স্টোরিটা আর অনেক বড় ছিল, আমি সংক্ষেপে শেষ করলাম। টাকা পয়সা মানসিক শান্তির কাছে হেরে যায়। তবে লাইফে 2টা জিনিসই ইম্পর্টেন্ট, খারাপ সময়টা সব সময় থাকে না। রিজিকের মালিক তো আমাদের স্রষ্টা। কিছু জিনিস ওনার উপর ছেড়ে দেওয়াই ভালো, যা হবে তখন ভালোর জন্যই হবে। কোনো ছেলে বাস্তব জীবনে দুর্বল না। প্রিয় মানুষটা যদি একবার বলে যে তুমি ক্যারিয়ারে ফোকাস করো, আমি আছি, যাবো না কোনোদিন তোমায় ছেড়ে, তখন যে কোনো কঠিন কাজকে পানির মতো গ্রহণ করা যায়। সারাদিন কাজ করে আসার পর প্রিয় মানুষটার মুখ দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার। পৃথিবীর কোনো কাজই ছোট না। আপনি কাজ করতেছেন মানে আপনি একজন সম্মানী ব্যক্তি। বাই দ্য ওয়ে, অনেক কিছু বলা হয়ে গেছে। অনম্যান লাইফ পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ গাইস। To be production.